হ্যালো বন্ধুগণ, আমার সালাম এবং আদাব গ্রহণ করবেন। বাছাইকৃত বাংলা গল্পের আসর কামালের বিবিধ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ কামালের বিবিধ প্রেজেন্টস যখন পুলিশ ছিলাম, লেখক শ্রদ্ধেয় ধীরাজ ভট্টাচার্য মহাশয়। আজকে আমাদের পঠন যখন পুলিশ ছিলাম, চতুর্থ পার্ট। কামালের বিবিধ চ্যানেলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন, এমন অনুরোধ দিয়েই শুরু করছি আজকের চতুর্থ পার্ট। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই লেখক এবং তার লেখনী সম্বন্ধে আমি প্রথম পর্বেই বিস্তারিত বর্ণনা দিয়েছি। সেটি আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সের সাজেস্টেড ভিডিওর 1 নম্বরে। শুরু করে দিচ্ছি যখন পুলিশ ছিলাম, চতুর্থ পার্ট। এবারে টেকনাফ যাওয়ার পালা শুরু হলো ধীরাজ ভট্টাচার্যের মহাশয়ের। একজন পুলিশ অফিসার হিসাবে তার বদলি হয়েছে টেকনাফে। এবার শুরু করছি সেই লেখক ধীরাজ ভট্টাচার্যের টেকনাফের পথে। সেদিন আর কোথাও বের হইনি, কারোর সাথে কথাবার্তাও বললাম না। হাতে মাত্র আর একটি দিন সময়। পরশুদিন বেলা 9টার স্টিমারে আমায় টেকনাফ রওনা হতে হবে। মুল্যান্ডের আদেশ। সে আদেশের নড়চড় হওয়ার কোনো জোর নেই। রাজ্যের অভিমান জড়ো হলো বাবা আর মায়ের উপর। বেশ ছিলাম কলকাতায়। এতদিন ছবিতে আমার নাম, প্রতিপত্তি, পয়সা কোনটারই অভাব থাকতো না। তা নয়, দিলে জোর করে পুলিশে ঢুকিয়ে বেদেদের মতো আজ এদেশ কাল ওদেশ থেকে হয়রান হয়ে মরছি। চিঠির কাগজ টেনে নিয়ে বাবাকে চিঠি লিখতে বসলাম। লিখলাম, শ্রী চরণ কমলেশু, এখানে আসিয়া আপনাকে পত্র দিয়াছিলাম, তাহাতে লিখিয়াছিলাম চট্টগ্রাম আমার খুব ভালো লাগিয়াছে। বোধহয় কোতোয়ালিতেই আমাকে বহাল করিবে, কিন্তু ভাগ্যদোষে সব ওলট পালট হইয়া গিয়াছে। আগেকার এসপি এখান হইতে বদলি হইয়া গেলেন, তাহার স্থলে অন্য একজন আসিলেন। এই উপলক্ষে সেদিন কোতোয়ালি থানায় একটি বিদায় সভায় আয়োজন করা হয়। সবাই মিলিয়া আমাকে সেই সভায় গান ও আবৃত্তি করিতে অনুরোধ করেন। সাহেবদের সুনজরে পড়ার এমন সুযোগ ছাড়া বুদ্ধিমানের কাজ হইবে না মনে করিয়া আমি সানন্দে রাজি হইয়াছিলাম, কিন্তু ফল হইল অন্যরূপ। নতুন সাহেব আমাকে কিছুতেই এই শহরে রাখিতে রাজি হইলেন না। এখানকার বহু বিজ্ঞ অফিসার আমাকে এখানে রাখিবার জন্য অনুরোধ করিয়াছিলেন, কিন্তু সাহেব কিছুতেই রাজি হইল না। তাহার এক কথা, এখানে থাকিয়া আমি কাজকর্ম কিছুই করিব না, শুধু আমোদ আর আহ্লাদ করিয়াই বেড়াইব। সেই চুক্তি দেখাইয়া সাহেব আমাকে সুদূর টেকনাফে বদলি করিয়াছে। পরশু এখান হইতে রওনা হইব। এখানকার লোকমুখে যাহা শুনিলাম তাহাতে বুঝিলাম টেকনাফ অতি ভয়ঙ্কর জায়গা। এখান হইতে স্টিমারে যাইতে 2.5 দিনের বেশি সময় লাগে। বঙ্গোপসাগরের পাড়ে ছোট্ট একটু দ্বীপ, তাহার বাসিন্দারা সব মগ, তাহাদের ভাষা বোঝা যায় না। কলিকাতা হইতে চিঠি যাইতে লাগে 14-15 দিন, টেলিগ্রাম যায় 7 দিনে। বছরে 7 মাস এই দ্বীপটির সঙ্গে বাইরের জগতের কোনো সংস্রব থাকে না। শুধু শীতকালে যখন সমুদ্র একটু শান্ত থাকে, তখন চট্টগ্রাম হইতে সপ্তাহে 1 দিন স্টিমার যায় এবং আসে। ভয়ঙ্কর সব অপরাধের ওই দ্বীপে নির্বাসন দেওয়া হয়। ওখান হইতে অধিকাংশই আর ফিরিয়া আসে না। এখানকার অনেকেই আমাকে নিষেধ করিতেছেন। প্রথমে ভাবিয়াছিলাম যাইব না, কিন্তু অনেক ভাবিয়া শেষ পর্যন্ত যাওয়াই স্থির করিলাম। চাকরিতে ইস্তফা দিয়ে কলিকাতায় গেলে আপনারা ভাববেন ফিল্মে অভিনয় করার জন্য একটা মিথ্যা ছল করিয়া আমি চাকরি ছাড়িয়েছি। আশা করি
এইবার আপনারা নিশ্চিত এবং আনন্দিত হইবেন, কারণ ওখান হইতে ফিরিবার সম্ভাবনা আমার খুব কম, আর আমার সেই ইচ্ছাও নেই। জীবনে আমার বিতৃষ্ণা জমিয়াছে, আর অধিক লিখিয়া আপনাদের ধৈর্য নষ্ট করিব না। অজ্ঞাতে শ্রীচরণে যদি কোনো অপরাধ করিয়া থাকি, মার্জনা করিবেন। আপনি এবং মা আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিবেন। ছোট ভাই বোনদেরকে আমার আশীর্বাদ দিবেন। ইতি প্রণত সেবাকধম ধীরু। নিজ হাতে চিঠিটা স্টেশনের ডাকবাক্সে ফেলে দিয়ে এসে মন অনেকটাই হালকা হয়ে গেল। চট্টগ্রাম বন্দর, শনিবার সকাল 8টা। এখান থেকেই টেকনাফের স্টিমার ছাড়বে। ওই দিনটির কথা এখনও আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। মনে হয় যেন এই তো সেদিনের ঘটনা। স্টিমার ছাড়বে বেলা 9টায়, কিন্তু রাখালদা ভোর 4টের সময় উঠে শোরগোল করে সবাইকে উঠিয়ে দিয়েছেন। ঠাকুরকে দিয়ে তিন চার ভাগে রান্না করিয়েছেন। খাওয়ার কোনো রকম ইচ্ছা না থাকলেও জোর করে আমাকে খাইয়ে সদল বলে জেটিতে এনে হাজির হয়েছেন। কপট অভিমান করে বললাম, তোমরা আমায় বিদায় করতে পারলেই বুঝি বাঁচো রাখালদা। একটু চুপ করে থেকে রাখালদা জবাব দিলেন, সত্যি ভাই, এখানে থাকলে তুমি একটা বিপদের মধ্যে পড়তে ধীরাজ। মুলান ভয়ানক চোটে আছে। ছুতায় নাতায় একদিন না একদিন একটা পানিশমেন্ট দিয়েই দিত। উপরওয়ালা তুষ্ট না থাকলে নিরাপদে কি চাকরি করা যায় ভাই? তার চেয়ে এ তোমার ভালোই হয়েছে। মনে করো হাওয়া বদলাতে চেঞ্জে যাচ্ছ, নয়তো অ্যাডভেঞ্চারও মনে করতে পারো। এত দুঃখের মধ্যেও না হেসে পারলাম না। বললাম, সেখানেও যদি এরকম একটা অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ি রাখালদা, তাহলে সেখান থেকে পালিয়ে আমি কোথায় যাব বলতে পারো? সে দ্বীপ থেকে তো আর পালাবার পথ নেই। রাখালদা কিছু বলার আগেই হঠাৎ দেখি বেশ ভিড় জমে উঠেছে। যেটিতে 2-3 জন লোকাল ক্লাবের ছেলেরা এসেছে আমায় বিদায় দিতে। বোঝা গেল আমার ভাগ্য বিপর্যয়ের সংবাদ চট্টগ্রামের মতো ছোট্ট শহরে আর কারো জানতে বাকি নেই। কিছুক্ষণ পর দেখি খাতা পেন্সিল হাতে অনেকগুলো স্কুলের ছেলেও এসেছে। অভিভূত হয়ে গেলাম। এমনি সময় একখানা মোটরে হেমদা কোতোয়ালির দলবল নিয়ে হাজির। গাড়ি থেকে নেমে চারপাশে ভিড় দেখে হেমদা প্রথমটা একটু হকচকিয়ে গেলেন। বললেন, না, মুলান ঠিক কথাই বলেছে। এই কয়দিনে তুমি যেরকম পপুলার হয়ে উঠেছ, তাতে এখানে তোমাকে রাখলে কাজকর্ম তো কিছুই করতে না, খালি প্রেম করে আর আড্ডা দিয়ে বেড়াতে। আগেই বলেছি, হেমদার মুখটা একটু বেশি রকম আলগা। লজ্জা পেয়ে শুধু বললাম, যা, কি হচ্ছে হেমদা? বড় বড় অফিসার রয়েছেন, তাছাড়া স্কুলের ছেলেরাও তো রয়েছে। সদানন্দবাবু এর মধ্যে ভিড় ঠেলে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, আমি খুব খুশি হয়েছি ধীরাজ। আমি এখনও বলছি, এর জন্য কোনো দিন তোমার অনুতাপ করতে হবে না। হেমদা বললেন, বহুদিনের মধ্যে জাহাজঘাটে এত ভিড় আর দেখেছেন স্যার? এ যেন কোনো রাজা মহারাজাকে বিদায় সম্ভাষণ জানাতে সবাই আমরা এসেছি বলেই প্রচণ্ড একটা চর আমার পিঠে কষিয়ে দিয়ে হো হো করে হেসে উঠলেন হেমদা। রাখালদা বললেন, চলো, একটু সময় থাকতে থাকতেই জাহাজে ওঠা যাক, নইলে জায়গা পাওয়াটাই মুশকিল হবে। কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। প্রকাণ্ড ডেকের উপর তিল ধরনের আর স্থান নেই। বিচিত্র সব পোশাকে অগন্তি নারী নর এক দুর্বোধ ভাষায় কিচিরমিচির করছে, আর একটা উৎকট পচা গন্ধ সমস্ত ডেক মশগুল করে রেখেছে। নাকে রুমাল দিয়ে রাখালদাকে বললাম, শিগগির এখান থেকে কেবিনে চলুন রাখালদা, আমার বমি আসছে। পাশ থেকে হেমদা উচ্চস্বরে হেসে বললেন, কেবিন? এই জাহাজে ওসব কিছু নেই ভায়া, সবে তো নীলমণি এই ডেক। আর গন্ধ, ও তো শুটকির গন্ধ। এই জাহাজে করে শুটকি চালান যায় আর আসে। আমি হতবুদ্ধি হয়ে গেলাম।
আমার মনের ভাব বুঝতে পেরে রাখালদা বললেন, ভয় পাচ্ছ কেন ভাই? এদেশে বলে শুটকি মাছের গন্ধ খুবই স্বাস্থ্যকর, 2 দিন বাদেই সব সয়ে যাবে। আমার বেডিং আর সুটকেস নিয়ে রাখালদা ডেকের মাঝখানে একটা বড় চিমনির পাশে রাখলেন। তারপর হেমদার দিকে ফিরে বললেন, হেম, একটা দড়ি চাইছে। হেমদা কিছু দূর গিয়ে একটা কনস্টেবলকে চুপি চুপি কিছু বলতেই একটু বাদে দেখি জাহাজের ইঞ্জিন রুমের দিক থেকে কালি ঝুলি মাখা একটা লোক খানিকটা দড়ি হাতে করে এনে দিল। হেমদা চট্টগ্রামের ভাষায় তাকে বললেন, বাবু আমাদের নিজেদের লোক, দেখবে কোনো কষ্ট যেন না হয়। সেলাম করে সে চলে গেল। রাখালদার দড়ি দিয়ে সুটকেসটা চিমনির সাথে তখনই বেঁধে ফেলেছেন। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ওটাকে বাঁধছো কেন রাখালদা? কোনো জবাব না দিয়ে রাখালদা অর্থপূর্ণ দৃষ্টিতে হেমদার দিকে চাইলেন। হেমদা আমাকে একপাশে টেনে নিয়ে আস্তে আস্তে বললেন, এর আগে কখনো সমুদ্রে যাত্রা করনি তো ভাই, তাই অবাক হচ্ছ। দেখবে জাহাজ যখন মাঝ সমুদ্রে হাজির হবে তখন মোচার খোলার মতো দুলবে। তাছাড়া বড় বড় ঢেউ হঠাৎ হয়তো ডেকের ওপর দিয়েই চলে যাবে। ঢেউ চলে গেলে দেখবে তোমার সুটকেস, বেডিং সব সেই সাথে চলে গিয়েছে। এই জন্যই বেঁধে রাখা, বুঝলে? বুঝতে পারলাম, কিন্তু কী জবাব দেব? এর মধ্যে হেমদা আর 2-3 জন জাহাজের কর্মচারীদের আমার কথা বলে দিলেন। জাহাজ ছাড়ার ঘন্টা পড়ল, শুরু হলো বিদায়ের পালা। হেমদা, রাখালদা, আমার আর আর সব পরিচিত অপরিচিত সবাই এগিয়ে এলো। কারো মুখে হাসি নেই, শুধু আমি হাসি মুখে সবাইকে ধন্যবাদ জানালাম। চেষ্টা করলেও তখন কথা কইতে পারতাম না। একে একে সবাই নেমে গেল। খালাসিরা কাঠের সিঁড়ি তুলে নিতেই ডেকের উপর থেকে রেলিং ধরে দাঁড়ালাম। একটু একটু করে জাহাজ জেটি ছেড়ে এগোতে লাগলো। চৈত্র মাসের প্রচণ্ড রোদ বঙ্গোপসাগরের উন্মাদ নোনা ঢেউয়ের সঙ্গে মাতামাতি শুরু করে দিল। বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকা যায় না, চোখ ঝলসে যায়, তবুও চেয়ে থাকি। তখনও দেখতে পাচ্ছি হাত তুলে হেমদা চিৎকার করে কি কি যেন বলছেন, কিন্তু প্রচণ্ড হাওয়া আর সে কথাগুলোকে উল্টো দিকে চালান করে দিচ্ছে। একটি বর্ণও শুনতে পেলাম না। ওই তো একপাশে রাখালদা, রমেশ, যতীন, ব্যানার্জি চুপ করে দাঁড়িয়ে আছে। আর ওই তো ছেলেদের দল হাত তুলে খাতা নাড়ছে। ওই তো আর দেখতে পাচ্ছি না, চোখ ঝাপসা হয়ে গিয়েছে। রুমাল দিয়ে মুছে নিলাম চোখ দুটো, আবার জোর করে তাকাই, শুধুই দেখা যায় তীর রেখা অস্পষ্ট ধোঁয়ায় ঘেরা। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম জানি না। চমক ভাঙতে দেখি চারিদিকে শুধু জল আর জল। উপরে অসীম অনন্ত নীল আকাশ, ছোট মোচার খোলার মতো আমাদের স্টিমারখানা পাগল ঢেউয়ের অনুকম্পা ভিক্ষা করে মাথা ঘুরতে ঘুরতে একটু একটু করে এগোচ্ছে। এইবার আমার মনে হলো সত্যি আমি অকুলে ভাসলাম। স্টিমার মাঝ সমুদ্রে ভীষণ দুলছিল। টলতে টলতে কোনো মতে এসে সুটকেসটার ওপর থেকে বেডিংটা তুলে নিয়ে অতি কষ্টে ডেকের উপর পেতেই মুখ গুজে শুয়ে পড়ে হঠাৎ 5 বছরের অসহায় শিশুর মতো হাউ মাউ করে কেঁদে উঠলাম। পরদিন বেলা আন্দাজে 11টায় স্টিমার কক্সবাজারে পৌঁছল। কক্সবাজার চট্টগ্রামের একটি প্রসিদ্ধ স্থান। দূর দূরান্ত থেকে হৃত স্বাস্থ্যের পুনরুদ্ধারের জন্য লোকে এখানে আসতো, বিশেষ করে টিভি রক্ষীর দল। অনেক যাত্রী এখানে নেমে গেল। আমি স্টিমারের রেলিং ধরে যতটা দৃষ্টি যায় দেখে নিতে লাগলাম। মনের অবস্থা তখন অনেকটাই শান্ত, খানিকটা বেপরোয়া ভাব। হঠাৎ মনে পড়ল কাল রাত থেকে কিছুই খাওয়া হয়নি। আর সঙ্গে সঙ্গে একটা উদগ্র খিদের জ্বালা আমাকে অস্থির করে তুলল। বাড়াবাড়ি করে মাথাটায় 2-3 মগ জল দিয়ে বেশ করে ধুয়ে ডেকের শেষ প্রান্তে
বাবুর্চিখানায় গিয়ে হাজির হলাম। ঘরটা অন্ধকার। হঠাৎ বাইরে থেকে গেলে ভেতরের কিছুই দেখা যায় না। আমি ভাবছি ভেতরে ঢুকবো না এখান থেকেই কাউকে ডাকবো। হঠাৎ কানে এলো সেলাম সাহ। যে দেখি মিশমিশে কালো প্রায় 6.5 ফুট এক মূর্তি দরজার সামনে এসে দাঁড়ালো। তার সমস্ত মুখটা কালো দাড়িতে ঢাকা, খালি গা, পরনে চৌকো কাটা নানা রঙের বিচিত্র লুঙ্গি, আনকোরা, নতুন বলেই মনে হলো। মাথায় তেল কুচকুচে নোংরা এক টুকরো কাপড় বাঁধা, বোধহয় আগে রুমাল বা ঝাড়ন ছিল। হাতে প্রকাণ্ড ধারালো একটা ছুরি, তাতে টাটকা রক্ত লেগে আছে। বেশ ভড়কে গেলাম। মুখের দিকে চেয়ে কিছু বলার জন্য ইতস্তত করছি। এই সময়ে তার দাড়ির জঙ্গল নড়ে উঠল। তার ভেতর দেখলাম সাদা ধবধবে দুপাটির দাঁত। এতক্ষণে আমি খানিকটা ভরসা পেলাম। নিঃশব্দে হেসে আবার সেলাম করে সে চট্টগ্রামের বাংলায় যা বলে গেল তার মানে হচ্ছে কোতোয়ালির বড়বাবু তাকে বিশেষ করে বলে দিয়েছেন যে সাহেবের এই প্রথম সমুদ্রযাত্রা করছেন, যাতে কোনো কষ্ট না হয় সবসময় সেদিকে নজর রাখতে। গত রাতে সে দুবার সাহেবকে খাবারের জন্য ডেকেছে, কিন্তু সাহেবের মন খারাপ, কান্নাকাটি করছেন দেখে সে প্রথমবার ফিরে এসেছে। অনেক রাতে আবারও ডেকেছে, কিন্তু সাহেব বলে দিয়েছেন খিদে নেই। সুতরাং বান্দা আব্দুলের কসুর মাপ হুজুর নিশ্চয়ই করেছেন। হাঁপ ছেড়ে বাঁচলাম। শুধু একটা কথা কাটার মতো বেঁধে থাকলো যে ও আমার কান্নাকাটির কথাটা একগাল হাসি মুখ নিয়ে কেন বলল। বেশ বুঝতে পারলাম যে কয়দিন স্টিমারে থাকবো সে কয়দিন মুখে হুজুর হুজুর করলেও মনে মনে আব্দুল আমাকে অসহায় জীব ছাড়া আর কিছুই মনে করবে না। বললাম, খুব খিদে পেয়েছে, রান্না কত দূর আব্দুল? বিস্ময়ে চোখ দুটো কপালে তুলে আব্দুল বলল, রান্না এখন কি হুজুর? এখন তো সবে মুরগি জবাই করলাম। প্রকাণ্ড ছুরিটার দিকে চোখ পড়ল। কি এক অজানা ভয়ে শিউরে উঠলাম। ভাবলাম, আব্দুল যদি হঠাৎ অন্যমনস্ক হয়ে মুরগি মনে করে আমার গলাটা কেটে ওই মাংসের ডেস্কির মধ্যে ফেলে দেয়। ওই বিরাটকায় দত্তের পাশে নিজেকে অসহায় ক্ষুদ্র একটা শিকার ছাড়া জোর করেও আর কিছুই মনে করতে পারছিলাম না। চমক ভাঙল আব্দুলের কথায়। রান্নাঘরের ভেতর থেকে একটা টুল এনে বলল, বসুন হুজুর। মিনিট 3 বাদে একটা প্লেটে ডমল ডিমের অমলেট আর প্রকাণ্ড 2 সাইজ রুটি এনে দিল। খেয়ে বাঁচলুম। প্লেটটা নিতে নিতে আব্দুল বলল, আপনি ততক্ষণ ডেকে পায়চারি করুন হুজুর, আমি চা নিয়ে আসছি। ডেকের ওপর পায়চারি করতে করতে দেখলাম আমার সহযাত্রীরা বেশিরভাগই মগ, পরনে ময়লা রঙিন লুঙ্গি, পায়ে রঙিন ফতুয়া, মাথায় রঙিন রুমাল বা কাপড়ের টুকরো বাঁধা, আর রয়েছে মুখে বর্মা চুলট। নারী পুরুষ সবাই ওই একই অবস্থা। তখন খাবারের সময়, তাই এক একটি সংসার ছেলেপুলে নিয়ে গোল হয়ে বসে খেতে বসেছে। যাত্রীদের সংখ্যা অনুমানে মনে হয় প্রায় 200-র উপরে হবে। পায়চারি করতে করতে কাছে গিয়ে দেখলাম বেশিরভাগই খাচ্ছে বাসি ভাত, মুরগির মাংস আর কাগজের ঠোঙা থেকে হলদেটে এক ধরনের গুঁড়ো। পরে জেনেছিলাম ওই গুঁড়োগুলোই হলো শুটকি মাছের গুঁড়ো। আমার তো গন্ধে বমি আসার অবস্থা, কিন্তু ওরা পরমানন্দে তাই খাচ্ছে। সমস্ত ডেকের ওপর থেকে একটা বিচিত্র গুঞ্জন ভেসে আসছে, চিং লুং মিং চু রি মি হি লং ফু, যার এক বর্ণও বুঝতে পারলাম না। শুধু বুঝলাম এটিই তাদের ভাষা। এই বিচিত্র পরিবেশের মধ্যে আর কতক্ষণ কাটতো বলতে পারি না, যদি না আব্দুল এসে বলতো, খানা তৈরি হয়ে গিয়া হুজুর। ওই নোংরা স্যাঁতস্যাঁতে রান্নাঘরের এক পাশে একটা টুলের ওপর বসে আরেকটা টুলকে টেবিল বানিয়ে কড়াই করা থালায়
মুরগির ঝোল আর ভাত খেলাম। জীবনে বহু জায়গায় বহু ভালো ভালো রাঁধুনির হাতে খেয়েছি, কিন্তু সেদিন বে অফ বেঙ্গলের বুকে ছোট্ট একটা স্টিমারের একটা নোংরা ঘরে বসে যা খেয়েছিলাম তার স্বাদ আজও আমার জিভে জড়িয়ে আছে, এবং সেটি হয়তো চিরদিনই থাকবে। খাওয়া শেষ করে ডেকে এসে বেডিংয়ের উপর বসলাম। ততক্ষণে আমার মগ সহযাত্রীর দলও তাদের আহার আদি শেষ করে বিশ্রাম করছে। দূরে কক্সবাজারের দিকে তাকালাম। ঝাপসা ধোঁয়ায় ঢাকা তটভূমি, প্রকাণ্ড ঢেউ, দূর থেকে তাল ঠুকে এগোতে এগোতে শেষকালে তীরে গিয়ে আছাড় খেয়ে ভেঙে চুরমার হয়ে লজ্জায় ফিরে আসছে, আবার যাচ্ছে, আবার আসছে। ওদের ওই অবিরাম আসা যাওয়ার খেলা দেখতে দেখতেই কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমি জানি না। ঘুম ভাঙলো আব্দুলের ডাকে। চেয়ে দেখি সন্ধ্যা হয়ে এসেছে। এক কাপ চা নিয়ে পাশে দাঁড়িয়ে আব্দুল বলছে, আর কত ঘুমাবেন হুজুর? দুবার এসে ফিরে গিয়েছি। লজ্জা পেলাম। চা খেতে খেতে জিজ্ঞেস করলাম, জাহাজ কখন ছাড়বে আব্দুল? আব্দুল বলল, রাত ঠিক 10টায়। স্টিমার ছাড়বে। কয়টায় ছাড়লো ঠিক বলতে পারবো না, তবে আকুল সাগরে ভাসলাম। অনেক রাতে একটা বিকট কান্নার আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি বে অফ বেঙ্গলের মাঝখানে জাহাজ থেমে আছে, আর ডেকের ওপর আমার মগ সহযাত্রীরা একসঙ্গে কান্না শুরু করে দিয়েছে। সেই কান্নার মধ্যে একটি কথা বারবার করুণভাবে আমার কানে এসে ঘা দিচ্ছিল, লুংচু উ উ উ। ব্যাপার কি? কাকেই বা জিজ্ঞেস করি? কি এক দুর্বোধ্য ভাষায় ছেলে, বুড়ো, মেয়ে সবাই হাউমাউ করে কাঁদছে আর একবার করে লুংচু বলছে। হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। কিছুক্ষণ বিরামহীনভাবে খানিকটা এদিক ওদিক ঘোরাফেরা করার পরে এক পা করে এগিয়ে চললাম আমার অগতির গতি আব্দুলের রান্নাঘরের দিকে। সেখানে দেখলাম বেশ জটলা চলছে। আব্দুলকে জিজ্ঞেস করে ব্যাপারটা যা শুনলাম তা হলো, এই আধ ঘন্টা আগে একটা দমকা হাওয়ায় স্টিমারটা খুব দুলে ওঠে। সেই দোলানের সময় 4 বছর বয়সের একটি মগের ছেলে, তার নাম লুংচু, সে গড়িয়ে রেলিংয়ের ফাঁক দিয়ে সমুদ্রে পড়ে গেছে। নিয়ম হচ্ছে বেশ শক্ত দড়ি দিয়ে ছোট ছেলে মেয়ে বা বাক্স বিছানা বেঁধে রাখার নিয়ম। ওরা সে নিয়ম মানেনি, তাই এই বিপর্যয়। রাখালদের কথা মনে পড়ল। স্টিমারে উঠেই দড়ির খোঁজ কেন করেছিলাম এবার বুঝতে পারলাম। স্টিমার কেন থামাতে হলো জানতে চাইলাম। একটু ম্লান হেসে আব্দুল বলল, ওটা হুজুর ওর বাপ মাকে শুধু একটু সান্ত্বনা দেওয়া। ওদের ধারণা জাহাজ থামলেই লুংচুকে ওরা ঢেউয়ের মাথা থেকে ছিনিয়ে নেবে। মিনিট 10 পরে হুইসেল দিয়ে স্টিমার ছেড়ে দিল। আস্তে আস্তে গিয়ে বেডিংয়ের উপর বসলাম। দেখলাম লুংচুর মাকে 3-4 জন স্ত্রী পুরুষ মগ ধরে বসে আছে। এক অদ্ভুত ভাষায় সবাই একসঙ্গে সান্ত্বনা দিচ্ছে, আর সেই হতভাগিনী মা তার জল ভরা চোখে বঙ্গোপসাগরের নিষ্ঠুর ঢেউগুলোর দিকে তাকিয়ে নির্বাক হয়ে বসে আছে। আজ আত্মীয় স্বজনবিহীন অকুল সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা স্টিমারে বসে এই কথাই বারবার মনে হচ্ছিল। ভাষা যার যত দুর্বোধ্যই হোক, সন্তানের বিয়োগ ব্যথা প্রকাশের ভাষা সব দেশের মায়েদের এক, এবং সেটা বুঝতে এতটুকুও কষ্ট হয় না। হঠাৎ আমার মায়ের কথা মনে পড়ল। অজান্তে চোখ ঝাপসা হয়ে এলো। ঝাপসা চোখে মরা চাঁদের আবছা আলোয় দেখলাম যেখানে লংচুর মা বসেছিলেন সেখানে যেন বসে আছেন আমার মা। মুখের ভাব হুবহু এক। মনে হলো লংচু নয়, ওই রেলিংয়ের ফাঁক দিয়ে আমিই যেন পড়ে গিয়েছি বঙ্গোপসাগরের অথই জলে। পরদিন বেলা 11টায় সময় স্টিমার থামলো। বুঝলাম গন্তব্যস্থানে এসে গিয়েছি।
ডেকের ধারে রেলিং ধরে দাঁড়িয়ে রইলাম। দূরে অস্পষ্ট তীর রেখা দেখা যায়। স্টিমারের ডান দিকে একটা নদী বেরিয়ে গেছে, তার নাম নাফ নদী। একটু বাদে দেখি অনেকগুলো ছোট ছোট নৌকা স্টিমারের দিকে এগিয়ে আসছে। নদীর মাঝপথ দিয়ে ঢেউ নেই, উচ্ছ্বাস নেই, অদ্ভুত একটা নদী। নৌকাগুলোকে একে একে স্টিমারের পাশে এসে ভিড়তে দেখলাম। দড়ির সিঁড়ি নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সহযাত্রীর দল পোটলা পুটলি নিয়ে নামতে শুরু করলো। কি করব না করব ভাবছি, হঠাৎ নজরে পড়ল একটা নৌকার উপর দুজন কনস্টেবলের পোশাক পরা লোক কাকে যেন খুঁজছে। আমার দিকে নজর পড়তেই চট্টগ্রামের বাংলা জিজ্ঞেস করলো, থানায় যাবেন নাকি কর্তা? ঘাড় নেড়ে জানালাম হাঁ। সঙ্গে সঙ্গে অন্য নৌকা সরিয়ে দিয়ে দড়ির সিঁড়ির পাশে নৌকা ভিড়িয়ে একজন বাদুরের মতো ওই সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। যথারীতি স্যালুট করে বলল, স্টিমার আজ অনেক লেট করেছে হুজুর। আজ প্রায় 2-3 ঘন্টা নৌকা নিয়ে অপেক্ষা করছি, আপনার জিনিসপত্রগুলো কোথায়? দেখিয়ে দিতেই সে চটপট করে সেগুলোর বাঁধা ছাঁধা করে কাঁধে তুলে নিল। আমি আস্তে আস্তে দড়ির সিঁড়ির সামনে এসে দাঁড়ালাম। দেখি অপর কনস্টেবলটি দু হাতে সিঁড়িটা ধরে দাঁড়িয়ে আছে, যাতে আমার নামতে কোনো অসুবিধা না হয়। কোনো রকমের সিঁড়ি বেয়ে নৌকায় নামলাম। নৌকা ছেড়ে দিল। খানিক দূর এগিয়ে এসে স্টিমারটার দিকে আবার ফিরে তাকিয়ে দেখি রেলিং ধরে দাঁড়িয়ে আছে বিরাটকায় সেই আব্দুল, মুখে সেই হাসি। আমার সঙ্গে চোখাচোখি হতেই একটা হাত কপালে ঠেকিয়ে চিৎকার করে বলল, সালাম হুজুর। আশ্চর্য, আব্দুলের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। এই হয়, দীর্ঘ স্টিমার যাত্রায় ওই আব্দুলই ছিল আমার একমাত্র সহায় বন্ধু এবং কথা কইবার লোক। অথচ নামার আগে তার সঙ্গে দেখা করে আসবার কথাটা আমার একটুও মনে হয়নি। প্রতি নমস্কার করে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলাম। আমাদের নৌকা ততক্ষণে সমুদ্র ছেড়ে শান্ত নাফ নদীর মাঝখান দিয়ে চলছে। সঙ্গী কনস্টেবল দুজনের সাথে আলাপ জমালাম। ওদের মধ্যে একজন হচ্ছে মগ, নাম হরকিরাম বড়ুয়া, অপরজন বাঙালি, নাম রমেশ দত্ত, ওই চট্টগ্রামেই বাড়ি। রমেশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সমুদ্র থেকে বেরিয়ে এই নদীটা এত শান্ত, মরা নদীর মতো কেন? রমেশ সবয়ে জিভ কেটে কান মলে আত্মস্বরে বলে উঠল, অমন কথা মুখে নিয়ে উচ্চারণ করবেন না বাবু। এই নদী এমনিতে ঠান্ডা, কিন্তু সমুদ্রে একটু জোরে হাওয়া উঠলেই রুদ্রমূর্তি ধারণ করে। তখন যদি কোনো নৌকা তীরের কাছাকাছি থাকে তার আর রক্ষে নেই, আছাড় মেরে চুরমার করে দেবে। এর নিচে সবটাই পাথর, দেখছেন না, সব নৌকা মাঝ পথ দিয়ে চলছে। আমি হতবুদ্ধি হয়ে গেলাম। মনে মনে বললাম, হে নাফ নদী, তুমি আমার বাবা বা মা যাই হও না কেন, অর্বাচীনের অনিচ্ছাকৃত অপরাধে তুমি ক্রুদ্ধ হও না। অন্তত আমরা তীরে ওঠা পর্যন্ত তুমি একটু প্রসন্ন থেকো, দয়া করে আছাড় টাছাড় মেরো না। নিরাপদে তীরে উঠলাম। টেকনাফ বড় অদ্ভুত দ্বীপ, লম্বা মাইল দেড়েকের বেশি হবে না, চওড়া প্রায় 1 মাইল। নাফ নদীর পূর্ব দিকে হলো আকিয়াব আর পশ্চিম দিকে টেকনাফ। একদিকে আরাকান হিলস, অপরদিকে চিটাগং হিলস, আর সমস্ত দ্বীপটাকে বেড়া জলে ঘিরে রেখেছে বঙ্গোপসাগর। ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। কিছু দূর গিয়েই বিস্ময়ে অবাক হয়ে দাঁড়িয়ে দেখলাম এখানকার বাড়িঘরগুলোর চেহারা একেবারে ঝকঝকে তকতকে নতুন, যেন আজকাল এগুলি তৈরি হয়েছে। বাঁশের খুঁটি, বাঁশের বেড়া আর চালটা তাল অথবা নারকেল পাতার মতো পাতা দিয়ে ছাওয়া। দু একটা টিনের চালায় নজর পড়ে, তবে সেটি খুব কম। রমেশকে প্রশ্ন করতেই একটু হেসে রমেশ বলল, আগে চলুন থানায়, পরে সব শুনবেন।
থানায় এসেও দেখি সেই একই অবস্থা, নতুনদের হাট বসে গিয়েছে। থানা নতুন, অফিসার ইনচার্জ মহেন্দ্র বড়ুয়ার কোয়ার্টার্স নতুন, আমার কোয়ার্টারও নতুন। একখানা পুরাতন তক্তপোষে এক পাশে পাতা আছে, আর কিছুই নেই। এই ঘর ছেড়ে বাইরে বেরোতেই ছোট্ট একখানি দাওয়া, তারপর ছোট এক ফালি উঠান, সেই উঠানের শেষ দিকে আরও ছোট একটা ঘর বা ঝুপড়ি, বুঝলাম রান্নাঘরই হবে। উঠানের উত্তর পশ্চিম কোণে একটা মাচা, চারিদিকে ঘেরা, বুঝলাম ওটি পায়খানা। মোটামুটি এই হলো আমার বাড়ি বা কোয়ার্টার্স। তক্তপোষের ওপর জিনিসপত্র রেখে থানাঘরের দিকে রওনা হলাম। বড়দারোগা মহেন্দ্রবাবু বসে খবরের কাগজ পড়ছিলেন। পাশের চেয়ারে আরও একজন বসে আছেন। সামনের বেঞ্চিতে 3-4 কনস্টেবল হাজির। ঘরে ঢুকে নমস্কার জানাতেই প্রতি নমস্কার জানিয়ে মহেন্দ্রবাবু বললেন, বসুন ধীরাজবাবু, পথে খুব কষ্ট পেয়েছেন তো? পাবারই কথা, এ সময়টা সমুদ্র খুব রাফ, প্রাণ নিয়ে যে পৌঁছাতে পেরেছেন এই বেশি। চুপ করে রইলাম। মহেন্দ্রবাবু রমেশকে ডেকে পাঠালেন। একটু পরে এক বড় কাপ চা এবং একটা প্লেটে ডবল ডিমের অমলেট নিয়ে ঘরে ঢুকলো রমেশ। মহেন্দ্রবাবু বললেন, রমেশ, সতীশকে বলে দাও আজ এবেলা ধীরাজবাবু আমার এখানেই খাবেন, রাত থেকে তুমি তার সব ব্যবস্থা করে দিও। অমলেট খেতে খেতে হঠাৎ গলায় আটকে গেল মহেন্দ্রবাবুর পরের কথা, রান্না টান্না নিজে করবেন তো? তাড়াতাড়ি খানিকটা চা গিলে অমলেটটা গলা থেকে নামে আমতা আমতা করে বললাম, আগে রান্না মানে আমি নিজে? মহেন্দ্রবাবু গম্ভীর হয়ে বললেন, বুঝতে পেরেছি, রাঁধতে জানেন না, তাহলে একজন কনস্টেবলকে দিয়েই রাঁধাতে হবে, তাতে আপনার খরচ একটু বেশি হবে। বললাম, তা হোক, কত দিতে হবে? অবাক হয়ে আমার দিকে চেয়ে মহেন্দ্রবাবু বললেন, কিছুই না, শুধু দুবেলা তাকে খেতে দিতে হবে। হাঁপ ছেড়ে বাঁচলাম। ঠিক হলো, রমেশই আমার রান্না টান্না সব করে দেবে। বেলা অনেক হয়ে গিয়েছে দেখে মহেন্দ্রবাবু বললেন, যান, আপনি কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আসুন, রান্নাটাও এদিকে হয়ে গিয়েছে। উঠতে যাচ্ছিলাম, বললাম, একটা কথা জিজ্ঞেস করবো স্যার? জিজ্ঞাসা দৃষ্টিতে মহেন্দ্রবাবু আমার দিকে তাকালেন। বললাম, পথে আস্তে আস্তে দেখলাম এখানে বাজারে সবগুলি ঘরই নতুন, তারপর জেলেপাড়ায় সেখানেও নতুন, থানায় এসে দেখছি সবই নতুন তৈরি, এর কী মানে? একটু বিস্মিত হয়ে মহেন্দ্রবাবু বললেন, এসব না জেনেই এসেছেন টেকনাফে চাকরি করতে? এসব জানার সাথে টেকনাফে চাকরির কী সম্পর্ক বুঝতে না পারে চুপ করে রইলাম। এবারে জবাব দিলেন পাশের ভদ্রলোকটি, মানে হচ্ছে রাতে খাওয়া দাওয়া করে দিব্যি ঘুমিয়ে আছেন, সকালবেলা উঠে দেখলেন আপনি মাঠে শুয়ে রয়েছেন। ঘর শুদ্ধ সবাই হো করে হেসে উঠল। রাগ হলো এই রোগটির উপর। আমার সঙ্গে এখনও আলাপ পর্যন্ত হয়নি, অথচ এরকম অভদ্রভাবে রসিকতা করতে ওর একটু সংকোচ হলো না। বোধহয় আমার মনের ভাবটা বুঝতে পেরেই ভদ্রলোক করলেন, ভাবছেন অকারণ রসিকতা করছে এই অভদ্রলোকটি কে? আমিও আপনার মতোই একজন এএসআই, আমার নাম যতীন দাস। আমিও প্রথমে এখানে বদলি হয়ে এসে আপনার মতোই হকচকিয়ে গিয়েছিলাম। ব্যাপারটা হলো এই যে, বঙ্গোপসাগরের পাড়েই এই দ্বীপটি, মাঝে মাঝেই একটা হাওয়া সমুদ্র থেকে উঠে হঠাৎ যদি দ্বীপের উপর দিয়ে বয়ে যায়, তাহলে এর বাড়িঘরের আর কোনো চিহ্নই থাকে না। আজ দিন 20 হলো এইরকম একটি ঝড়ো হাওয়া এই দ্বীপের উপর দিয়ে বয়ে গিয়েছে বলেই আবার সব নতুন করে গড়তে হয়েছে। আপনি তা দেখেছেন। বিষয়টা কি আপনি ধীরাজবাবু বুঝতে পেরেছেন? বলে থামলেন যতীনবাবু। আমি বুঝতে পারলাম, কি অদ্ভুত জায়গায় এসেছিলে বাবা। আমাকে চিন্তাগ্রস্ত দেখে মহেন্দ্রবাবু বললেন, আর মন খারাপ করে কি হবে, যান
হাত মুখ ধুয়ে আসুন, বেলা 2টো বেজে গেল। পরদিন সকালে চা খেতে খেতে রমেশের কাছে টেকনাফ সম্বন্ধে জ্ঞাতব্য অনেক কিছুই শুনলাম। বৎসরে মাত্র 5 মাস চট্টগ্রাম থেকে এখানে স্টিমার চলাচল করে, তাও সপ্তাহে একদিন। বাকি 7 মাস বাইরের জগতের সাথে এই ছোট্ট দ্বীপটির কোনো যোগাযোগ থাকে না। এর কারণ হচ্ছে শীতকাল থেকে কয়েক মাস সমুদ্র বেশ শান্ত থাকে, ওই সময় স্টিমার নিরাপদে আসতে পারে। বাকি 6 মাস সমুদ্র ভীষণ ক্ষিপ্ত হয়ে থাকে, স্টিমার চলাচল একেবারেই বন্ধ। আমি যে স্টিমারে এলাম তার এ সময়ে আসার কথা ছিল না, শুধু শুটকি মাছের চালান নেওয়ার জন্য হঠাৎ করেই এসে গিয়েছে। এখান থেকে কলকাতায় চিঠি দিতে লাগে 12 থেকে 14 দিন, আর টেলিগ্রাম তা যায় 7 দিনে। এই দ্বীপের বাসিন্দারা সবাই মগ জাতির, শুধু বাজারে কয়েকটি চট্টগ্রামের বাঙালি আছে, তারাও প্রায় মগ হয়ে উঠেছে। জিনিসপত্রের দাম এখানে অসম্ভব সস্তা। একটি টাকায় 18টি মুরগি, আর একটি পাঁঠার দাম 2 আনা। 1 আনার মাছ কিনলে থানা শুদ্ধ ভরপেট খাইয়েও কিছু ফেলে দেওয়া যায়। শুনে প্রথমটায় আমার আজগুবি মনে হয়েছিল, কিন্তু পরে দেখলাম রমেশ এক বিন্দিও সেদিন বাড়িয়ে বলেনি। থানায় ঢুকে দেখি কেউ নেই। বড় টেবিলের উপর কতগুলো কাগজপত্র এলোমেলোভাবে পড়ে আছে। ওর মধ্যে দেখলাম একখানা 15 দিন আগের দৈনিক বসুমতী, সেইটি নিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। একটু পরে মহেন্দ্রবাবু এলেন। বয়স 50-এর কাছাকাছি, ছিপছিপে রোগা চেহারা, মুখে আবার তার হিটলারি গোঁফ। উঠে দাঁড়িয়ে নমস্কার জানাতেই প্রতি নমস্কার করেই বললেন, বসুন বসুন। বললাম, আমায় আপনি তুমি করেই ডাকবেন স্যার। বুঝলাম তিনি বড় খুশি হলেন। সমবেদনার সুরে মহেন্দ্রবাবু বললেন, এত জায়গা থাকতে তোমাকে এখানে বদলি করলো কেন বলতে পারো? তোমার মতো স্মার্ট ইয়াং ছেলের পক্ষে এখানে তো বেশি দিন থাকা সম্ভব নয়। কাল রাত থেকে আমি শুধু এই কথাটাই ভাবছি। কোতোয়ালির পার্টি থেকে শুরু করে আমার এখানে আসার ইতিহাস সব পরপর বলে গেলাম, শুধু বাদ দিলাম ওই মিসেস মুলান্ডের প্রসঙ্গ। সব শুনে খানিকক্ষণ গুম হয়ে বসে রইলেন মহেন্দ্রবাবু। তারপর গম্ভীরভাবে বললেন, বড় সাহেব আমাদের বড্ড বদরাগী এবং খামখেয়ালি শুনেছি, কিন্তু এতখানি যে একগুঁয়ে তা তো আমার জানা ছিল না। দুজনেই চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ বাদে আমি সেই থমথমে নিস্তব্ধতা ভেঙে দিয়ে বললাম, থানার কাজ তো আমার কিছুই জানা নেই, যদি দয়া করে আমাকে একটু শিখে পড়িয়ে নেন। হো করে হেসে উঠলেন মহেন্দ্রবাবু। সে হাসি যেন আর থামতেই চায় না। মনে মনে বেশ বিরক্ত হলাম। ভাবলাম এর মধ্যে হাসির কথাটা কি হলো। একটু দম নিয়ে মহেন্দ্রবাবু বললেন, থানার কাজ শিখতে তুমি এসেছো এই টেকনাফে? আবার হাসি। এর মধ্যেই কখন যে যতীনবাবু এসে দাঁড়িয়েছেন তা দেখিনি। তিনিও অবাক হয়ে মহেন্দ্রবাবুর দিকে তাকিয়ে আছেন। বললেন, ব্যাপার কি স্যার? মহেন্দ্রবাবু সোজা হয়ে চেয়ারে বসে বললেন, শুনেছে যতীন, ধীরাজ থানার কাজ শিখতে এই টেকনাফে এসেছে। মনে হচ্ছিল বলি, নয়তো কি ছুতরের কাজ শিখতে এলাম। বললাম না, চুপ করে রইলাম। ভাবলাম এবার বোধহয় হাসবার পালা যতীনের। যতীন কিন্তু হাসলো না। অনুকম্পা ভরা দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে শুধু বলল, আহা বেচারা। খেপে গেলাম। বললাম, এসব কি ব্যাপার? দয়া করে আমাকে একটু খুলে বলবেন কি? মহেন্দ্রবাবু বললেন, শোনো ধীরাজ, এখানে কাজকর্ম নেই বললেই হয়, আর কাজ থাকলেও আমরা তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। ধরো ছোটোখাটো চুরি ডাকাতি মারপিট এসব কেস হাতে নিলে অনেক ফ্যাসাদ। কোর্ট হচ্ছে সেই কক্সবাজারে, কাজেই মামলার দিন পড়লে 4 দিন আগে হাঁটা পথে আসামি নিয়ে তোমাকে কক্সবাজার রওনা হতে হবে, কেননা স্টিমার তো বন্ধ।
অতি দুর্গম পথ, মাঝখানে 3-4টে ছোট নদী, নৌকা করে পেরিয়ে 2-3টে থানায় অতিথি হয়ে 4র্থ দিনে আধমরা হয়ে কোর্টে হাজির হলে মামলার দিন পড়লে 10-12 দিন বাদে। সুতরাং আবার যাও, আবার ফিরে এসো, আবার দিন পড়ল। এইভাবে মাস 2 হয়রানির পর তবেই কেসটার নিষ্পত্তি হলো। অবস্থাটা একবার ভেবে দেখো। তাই আমরা এখানে ঠিক করেছি, নেহাতি খুন খারাপি বা বড় কেস ছাড়া ডায়েরিতে আমরা কেস এন্ট্রি করি না। একটা ভুয়া কাগজে কেসটা লিখে নিয়ে তারপর আপোষে মিটিয়ে ফেলার ব্যবস্থা করি। তাতে আমাদেরও 2 পয়সা হয় আর অনর্থক হয়রানির হাত থেকেও বাঁচা যায়। কাজেই বুঝে দেখো কাজ এখানে কি থাকতে পারে। বরং কাজকর্ম জানা কোনো লোক এখানে এলে কাজই যে ভুলে যাবে। কোনো ঝঞ্ঝাট নেই, খাও দাও ঘুমাও, ব্যাস। অফিসার ইনচার্জ মহেন্দ্রবাবু দিব্য জ্ঞান দান করলেন। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। যতীনবাবু বললেন, শোনো ভাই ধীরাজ, বয়সে তুমি অনেক ছোট, কাজেই তুমি বললাম বলে রাগ করো না। এই দ্বীপের বেশিরভাগ অধিবাসী হলো মগ, লেখাপড়া কিছুই জানে না, তার উপর ভয়ানক রকমের গরিব। কাজে আইন কানুন আমরা যা তৈরি করে দিই তাই তাদের মানতে হয়। বইয়ে পড়া আইন এখানে চলে না। দুজনে এভাবে প্রায় ঘণ্টাখানেক আমাকে তালিম দিলেন, যা পুলিশ লাইন কেন কোনো লাইনেই জীবনে শুনতে পাবো ভাবিনি। হঠাৎ দেখি মহেন্দ্রবাবু টেবিল থেকে একটা ডেইলি রিপোর্টের খাতা টেনে মুখ নিচু করে পড়তে শুরু করে দিলেন। যতীনবাবুও একটা পুরাতন খবরের কাগজ টেনে নিয়ে পড়তে শুরু করে দিল। ব্যাপার কি? অবাক হয়ে এদিক ওদিক চারিদিকে চাইছি। এমন সময় দেখি সামনের বড় রাস্তা থেকে লুঙ্গি পরা একজন মগ থানার সরু রাস্তা দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। লোকটি একেবারে আমাদের সামনে এসে দাঁড়ালো। তবুও মহেন্দ্রবাবু বা যতীনবাবু কেউই মুখ তুললেন না। মিনিট 2 এভাবে কাটার পর দেখি লোকটা ফতুয়ার পকেট থেকে 2 প্যাকেট কাঁচের সিগারেট বের করে টেবিলের উপর রাখলো আর সঙ্গে সঙ্গেই শিবের ধ্যানভগ্ন হলো। মহেন্দ্রবাবু মুখ তুলে চাইলেন, যতীনবাবুও কাগজখানা টেবিলের উপর রাখলেন। তারপর যা কথাবার্তা শুরু হলো তার একটি বর্ণও আমি বুঝলাম না। দুর্বোধ্য মগ ভাষায় কিছুক্ষণ কথাবার্তা বলার পর লোকটি প্রথমে মহেন্দ্রবাবুকে, পরে যতীনবাবুকে এবং শেষে আমাকে হাত তুলে নমস্কার বা সেলাম যাই বলেন না কেন দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। একটু হেসে মহেন্দ্রবাবু বললেন, দেখো ধীরাজ, একটু চালে ভুল হলেই সিগারেট 2 প্যাকেট হাতছাড়া হয়ে যেত। অবাক হয়ে বললাম, আমি তো কিছুই বুঝলাম না স্যার। সিগারেটের বাক্স থেকে একটা সিগারেট বের করে সেটি ধরিয়ে পরম তৃপ্তির সাথে 2-3টে সুপটান মেরে নাক মুখ দিয়ে ধোঁয়া বের করতে করতে মহেন্দ্রবাবু বললেন, ওরা জানে, মানে আমরাই ওদের এই ধারণাটা করিয়ে দিয়েছি যে দারোগা সাহেব যখন কাজে ব্যস্ত থাকবেন তখন কথা বলা অন্যায়, তাতে ফল খারাপ হতে পারে। দ্বিতীয়ত, অন্তত 2 প্যাকেট সিগারেট টেবিলে না রাখলে আমরা মুখ তুলে তাকাবই না, এটাও ওরা ভালো করে জানে। সোজা এসে যদি কথা বলার সুযোগ পেত তাহলে আর সিগারেট 2 প্যাকেট দিত না। মনে মনে প্রতিজ্ঞা করলাম আর আমি অবাক হব না। বললাম, কি বলতে এসেছিল? 1 প্যাকেট সিগারেট পকেটে পড়তে পড়তে যতীনবাবু উত্তর দিলেন, ওর ভাগ্নে চুরি চার্জে কক্সবাজার লকআপে আছে, কবে মামলার দিন, খালাস পাবে কি না এইসব জানতে এসেছিল। তোমাকে নমস্কার কেন করলো জানো? আমি যতীনবাবুর দিকে তাকিয়ে মাথা নাড়ালাম, না আমি জানি না। যতীনবাবু বললেন, ওই লোকটাকে মহেন্দ্রবাবু অর্থাৎ আমাদের স্যার বলে দিয়েছেন আমাদের এখানে আর একজন নতুন অফিসার এসেছেন,
কিছু করে বেশি না দিলে পরবর্তীতে তোমাদের তদবিরের অসুবিধা হবেই। সেদিনই বিকালের দিকে কনস্টেবল হরকিকে সাথে নিয়ে বেড়াতে বের হলাম। থানা ছাড়িয়ে উত্তর দিকের পথ ধরে একটু এগুলোই বাজার। ওখানকার বাঙালি দোকানদারদের সাথে আলাপ হলো। সবাই বলল আমার মতো ছেলে মানুষ অফিসার নাকি এর আগে আর এই টেকনাফ থানায় আসেনি। একটু বসে গল্পগুজব করে পান সিগারেট খেয়ে উঠতে যাচ্ছি, হঠাৎ নজর পড়ল একটা পুরাতন হারমোনিয়াম একপাশে অযত্নে পড়ে আছে। দোকানদারকে অনুরোধ করলাম যদি অসুবিধা না হয় ওটা আমার কোয়ার্টারে পাঠিয়ে দিতে। দোকানে ধন্য হয়ে গেল, জানালো সন্ধ্যার পরেই লোক দিয়ে সে ওই হারমোনিয়ামটা আমার বাসায় পাঠিয়ে দেবে। চলতে শুরু করলাম বাজার ছাড়িয়ে। একটু দূরে দেখি একটা অদ্ভুত ঘর, আকারে গোল, মাটি থেকে 6.5 ফুট উঁচু, তার উপর পুরু তক্তা। মাটি থেকে 8-10টা মোটা শাল গাছের খুঁটি উপরের তক্তা ভেদ করে আরও প্রায় 8-10 ফুট উপরে গিয়ে উঠেছে। তার উপরে পুরু খড় দিয়ে ছাওয়া। একপাশে কাঠের একটা সিঁড়ি রয়েছে মাটি থেকে ওই তক্তায় ওঠার জন্য। বুঝলাম ওই তক্তাটাই ঘরের মেঝে। তক্তার চারপাশে মোটা কাঠের গুঁড়ি লাগানো। সেই গুঁড়ির উপর মাথা দিয়ে নিশ্চিন্তে আরামে শুয়ে আছে 12-14টি যুবা মগ ছেলে। পরমে রঙিন লুঙ্গি, গায়ে ফতুয়া, মাথায় বিচিত্র বর্ণের কাপড়ের ফেটটি বাঁধা, আর মুখে সেই বর্মা চুরট। অবাক হয়ে চারিদিকে ঘুরে দেখতে লাগলাম। দেখলাম কেউ কেউ ঘুমিয়ে পড়েছে, কেউ পাশের যুবকটির সাথে গল্প করছে। সবচেয়ে আশ্চর্য হলাম কেউ চোখ খুলে নেই, সবারই চোখ বন্ধ। এ যেন জ্যান্ত একটা গোলক ধাঁধা। হরকির শরণাপন্ন হলাম। হরকি বলল ওই ঘরটির নাম হলো ক্যাঙ্গর। এটা সাধারণের সম্পত্তি। এই দ্বীপে মদ আর তারই একরকম বিনে পয়সাই পাওয়া যায়। পাকা কলা পচিয়ে এরা ঘরেই মদ তৈরি করে এবং তারই পয়সায় 2-3 ভার পাওয়া যায়। ওই মগ ছেলেগুলো সকাল থেকে মদ আর তারি খেয়ে এই ক্যাঙ্ঘরে এসে বিশ্রাম করে। এদের আলোচনায় মুখ্য বিষয় হলো পরনিন্দা আর স্ত্রীলোক ঘটিত ব্যাপার। মগদের মধ্যে ছেলেরা কোনো কাজই করে না, শুধু খেয়ে দেয়, নেশা করে কাটিয়ে দেয়। যাবতীয় কাজ করতে হয় মেয়েদের। নদী থেকে মাছ ধরে সেই মাছ মাটিতে পুঁতে আবার রোদে শুকিয়ে শুটকি তৈরি করা, হাটে বাজারে কেনাবেচা করা, রান্না করা, অবসর সময়ে রেশমি লুঙ্গি বোনা, তামাক থেকে বার্মা চুরট তৈরি করা, এসব কাজ তো আছেই। তাছাড়া সময় মতো প্রতি দেবতাকে ক্যাঙ্গর থেকে বাড়ি নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে শুয়ে দেওয়ার ব্যবস্থাও তাদেরই করতে হয়। মগের মূল্য কথাটা এতদিন কানে শুনে এসেছিলাম, আজ সচক্ষে দেখে জীবনটা যেন ধন্য হয়ে গেল। মগদের জীবনযাত্রার এই বিচিত্র কথা শুনতে শুনতে 1 পা 2 পা করে ঢুকে পড়লাম মগ পল্লীতে। পাতায় ছাউনি দেওয়া ছোট ছোট ঘর, ক্যাঙ্গরের মতো উঁচু মাজার উপর তার মেঝে। তফাতে শুধু ক্যাঙ্গরের চারিদিক খোলা, আর এগুলি চেরা বাঁশ আর নারিকেল বা সুপারির পাতার মতো একরকম পাতা দিয়ে ঘেরা। এক একটি পরিবার ছেলে পুলে নিয়ে ওই ছোট্ট একখানি ঘরে দিব্যি বাস করে। এর মধ্যেই রান্না, খাওয়া দাওয়া, হাত মুখ ধোয়া সব চলে। তক্তার ফাঁক দিয়ে জল, এঁটো, ভাত, তরকারি সব পড়ে মাচার নিচে। তক্তা মুছে নিয়ে তার উপর বিছানা পাতে শোবার ঘর হয়ে যায়। দেখলাম মাচার নিচে নোংরা আবর্জনা, পচা ভাত আর জল পড়ে পড়ে নরককুণ্ড হয়ে গিয়েছে। ব্যবসা দুর্গন্ধ, কাছে যেতেও যেন ঘেন্না করে। মগপল্লীতে আরেকটা জিনিস পেলাম, একটা বিকট উগ্র দুর্গন্ধ যাতে পেটটা গুলিয়ে ওঠে। শুনলাম ওটা নাকি শুটকি মাছের গন্ধ। চেয়ে দেখি প্রায় প্রত্যেক বাড়ির উঠানে
দূরে দূরে দুটো বাঁশের খুঁটিতে দড়ি বাঁধা, আর তাতে ঝোলানো রয়েছে অসংখ্য ছোট বড় সমুদ্রের মাছ। হরকি বলল, বড় বড় মাছ সাধারণত ওরা মাটিতে পুঁতে রাখে, তারপর রোদে শুকায়। এটা হলো শুটকি মাছের সিজন। এ সময় দ্বীপে কোনো অসুখ বিসুখ বড় একটা হয় না। শুটকি মাছের গন্ধ নাকি খুবই স্বাস্থ্যকর। ওখান থেকে বেরিয়ে আবার হাঁটতে শুরু করলাম। একটু এগিয়ে দেখি সামনে একটা ছোট মাটির পাহাড়, নানা রকম গাছ ও আগাছায় ঢাকা। ওরই মধ্য দিয়ে একটা সরু পথ এঁকে বেঁকে পেঁচিয়ে উপরে উঠে গিয়েছে। হরকি বলল, এটার উপরে রয়েছে নানান কাজকর্ম করা কাঠের একটা বৌদ্ধ মন্দির। মগেরা বলে জাদি মুড়া। স্থান মাহাত্ম কিনা বলতে পারবো না, মনটা কেমন যেন কোমল হয়ে গেল। শুটকির বিকট গন্ধ নেই, দুর্বোধ্য মগি বাজায় কিচিরমিচির নেই। কেমন একটা শান্ত সমাহিত মৌনতা ছোট পাহাড়টার চারপাশে ঘিরে রয়েছে। হরকি বলল, উপরে উঠবেন? আমি বললাম, না, আজ থাক, সন্ধ্যা হয়ে গিয়েছে, আর একদিন বেলাবেলি এসে উপরে উঠে দেখে যাব। থানায় ফিরতে ফিরতে সেদিন রাত 8টা বাজলো। রমেশ বলল, 2-3 জন বাঙালি বাবু আপনাকে খুঁজছিলেন। ওরা থানা ঘরে বসে বড় সাহেবের সাথে আলাপ করছেন। ব্যাপার কি? এই সুদূর মগের মূল্যকে আমার খোঁজে, তাও আবার বাঙালি বাবু, তাও 1জন নয়, 2জন নয়, একেবারে 2-3 জন। থানায় ঢুকতেই মহেন্দ্রবাবু বললেন, এই যে এসো হে ধীরাজ, তোমার সঙ্গে আলাপ করিয়ে দেই। এনারা চিটাং হিলসে থাকেন। এনার নাম সুধীর দত্ত, ওনার নাম অরুণ মুখার্জি, আর এই যে ইনি নির্মল দাস। চিটাগাং হিলসে মানুষের বসতি আছে এটি আমার জানা ছিল না। তাছাড়া এত জায়গা থাকতে এরকম স্মার্ট যুবার দল চিটাং হিলসে কেন আত্মগোপন করে আছে সেটিও বুঝলাম না। তবে কি এরা খুনে? এরা কি পলাতক আসামি, নাকি স্বদেশী বিপ্লবী দলের কেউ কেউ কোনো সদস্য? তাই বা কী করে সম্ভব? তাহলে বুক ফুলিয়ে এভাবে থানায় বসে গল্প করতে তারা নিশ্চয়ই পারত না। সন্দেহ, সংশয় ও কৌতূহল মনে ঝাঁকানি দিয়ে যাচ্ছিল, তবুও হাত তুলে প্রতি নমস্কার জানালাম। মিস্টার মুখার্জি আমার মুখের অবস্থা দেখে বোধ করি আমার মনের ভাবটাও আন্দাজ করে নিয়েছিলেন। বললেন, আচ্ছা মহেন্দ্রবাবু, আপনি একজন ঝানু পুলিশ অফিসার হয়ে আমাকে ঠিক ভুল করে বসলেন কেন বলুন তো? শুনুন ধীরাজবাবু, আমাদের পরিচয় রহস্যটা আমি একটু আপনার কাছে ক্লিয়ার করে দিচ্ছি। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করি, কাজেই বন জঙ্গল পাহাড় ছাড়া লোকালয়ে বাস করা আমাদের ভাগ্যে ঘটে না। চিটাগাং হিলসের গভীর জঙ্গলে বড় বড় শাল, সেগুন, মেহগনি গাছ আছে। সেগুলো কেটে চালান করা, মাটি কেটে চলাচলের পথ তৈরি করা ইত্যাদি আরও অনেক রকম হরেক রকমের কাজ আমাদের করতে হয়। এই নির্জন পাহাড়ের গভীর জঙ্গলের মধ্যে কাঠের বাংলোয় আর একটি আদালি নিয়েই আমি থাকি। আমার প্রতিবেশী হলো বাঘ, ভাল্লুক, হাতি আর সাপ। বুঝলেন ধীরাজবাবু, আমার অবস্থাটা একটু ভাবুন তো। আমি একটু মুচকি হেসে বললাম, সত্যি আপনাদের দেখে হিংসা হয় না এটা ঠিক, তবে দুঃখ হয়। তবুও এর মধ্যে একটাই সান্ত্বনা রয়েছে যে আপনারা 3 বন্ধু একসঙ্গেই থাকেন। কথা শেষ হবার আগেই 3 জনেই হো হো করে হেসে উঠলেন। মিস্টার দাস বললেন, হ্যাঁ অদৃষ্ট, তাহলে তো বলতেই যেতাম মশাই। আমার বাংলা থেকে মুখার্জির বাংলো 7-8 মাইল দূরে, আর দত্ত থাকে আরও দূরে। আমাদের দেখা সাক্ষাৎ হয় কদাচিৎ কখনো। 3-4 মাস অন্তর অন্তর আমরা
একবার করে কাজ উপলক্ষে বাইরে আসার সুযোগ পাই 2-1 দিনের জন্য। সেজন্যই বেঁচে আছি, নইলে কবে যে পাগল হয়ে যেতাম। মিস্টার মুখার্জি বললেন, আর বাইরে এলেই আমরা টেকনাফ থানার অতিথি হয়ে যাই। আজ এসে শুনলাম আপনি এসেছেন কলকাতা থেকে, আর কলকাতা থেকে আসছেন শুনেই আলাপের ইচ্ছাটা আমাদের মধ্যে অত্যন্ত প্রবল হয়ে গেল। এমনিতেও বিভিন্ন আলাপের মধ্যেই আমাদের পরিচয়টা আরও নিবিড় এবং সহজ হয়ে গিয়েছিল। তাই সংকোচ কাটিয়ে বললাম, আমিও আপনাদের সঙ্গে আলাপ করতে পেরে অনেকটাই বেঁচে গেলাম মশাই। শহরেই মানুষ, এরকম নির্জনতার সঙ্গে কোনো দিন আমার পরিচয় ছিলই না। আজ আমাদের এই অপ্রত্যাশিত পরিচয়টাকে স্মরণীয় করে রাখার জন্য একটা ছোট্ট অনুরোধ করতে চাই আপনাদের। আজ রাতে আপনারা আমার অতিথি। উঠে দাঁড়িয়ে হাত জোর করে মহেন্দ্রবাবুর দিকে তাকিয়ে বললাম, স্যার আপনিও আমার অতিথি। কারো সম্মতির অপেক্ষা আমি আর করলাম না, এরই মধ্যে ডেকে বসলাম, রমেশ। রমেশ এসে দাঁড়াতেই জজ সাহেবের ভঙ্গিতে যথাসাধ্য গম্ভীর হওয়ার ভান করে অম্লান বদলে 5-5টি নিরীহ মুরগির প্রাণদণ্ডের আদেশ দিয়ে বললাম, আজ রাতে এরা আমার অতিথি, সুতরাং ঘি ভাত আর মুরগির কারি। রমেশ ভারী খুশি মনে সেলুট করে সে চলে গেল। চেয়ারে বসে অতিথিদের দিকে তাকালাম, দেখলাম আমার রায়ে জুরি অতিথিদের দ্বিমত বা আপত্তি তো নেই, বরং পূর্ণ সম্মতিসূচক আনন্দে তাদের সবার মুখই উজ্জ্বল হয়ে গেছে। সে রাতে খাওয়া দাওয়া সেরে গল্পগুজব করতে করতে রাত অনেক হয়ে গেল। পরদিন ঘুম থেকে উঠলাম বেলা 8টায়। আমার ফরেস্টার বন্ধুরা ঘুম থেকে উঠেই যাই শুরু করে দিলেন। অনেক বুঝিয়েও যখন কিছু হলো না, তখন অগত্যা চা, টোস্ট আর অমলেট খাইয়ে বিদেশ দিলাম। মনটা খারাপ হয়ে গেল। বুঝলাম বিদেশে একদিনের আলাপে এমন গাঢ় বন্ধুত্ব হয় যা শহরে 10 বছর পাশাপাশি থেকেও হয় না। থানাঘরে ঢুকে দেখি একটি মগ লোক বসে আছে, পরনে ময়লা ছেঁড়া লুঙ্গি, গায়ে ততোধিক ময়লা ফতুয়া, ধুলো মাখা খালি পা দুটো বেঞ্চির উপর তুলে নিশ্চিত আরামে একটা আধপোড়া চুলোর টানছে। আমাকে দেখেই উঠে দাঁড়িয়ে সেলাম করে মগি ভাষায় কী সব অনর্গল বলে যেতে লাগলো। থামতেই চায় না। অত কথার মধ্যে একটি কথাই শুধু বার চালেক শুনলাম, ফিং লু। মনে মনে প্রমাদ গুনলাম। ফিরে দেখি মহেন্দ্রবাবুর কোটারের দরজা জানলা সব বন্ধ। যতীনবাবু আগের দিন বিকালে কি একটা কেস নিয়ে কক্সবাজারে রওনা হয়ে গিয়েছেন। এখন উপায়? অসহায়ের মতো চারিদিকে চাইতে দেখি। এমন সময় উঠানের পাতকুয়ার কাছে কনস্টেবল সতীশ ব্যানার্জি দাঁড়িয়ে আছে। এখানে বলে রাখি, সমস্ত টেকনাফ দ্বীপের মধ্যে ওই একটি পাতকুয়া থানা এবং থানা কোয়ার্টারের জন্য। সতীশের সঙ্গে ভালো আলাপ ছিল না, তবুও সতীশকে ইশারা করেই ডাকলাম। ঘটিটা রেখে গামছায় হাত মুছতে সতীশ এসে নমস্কার করে দাঁড়াতে বললাম, সতীশ দেখো তো, আমি ওনার কথা এক বর্ণবিন্দু বুঝতে পারছি না। কোনো কথা না বলে সতীশ মগটির দিকে রুক্ষ দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর কথা শুরু করলো। বন্ধুগণ, আজ এখানেই শেষ হয়ে গেল যখন পুলিশ ছিলাম লেখক ধীরাজ ভট্টাচার্য, 4th পাঠ। আগামী মঙ্গলবার আবারও হাজির হব 5ম পাঠ নিয়ে। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে দিই, আগামী শুক্রবার যেহেতু মেম সাহেব ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, তাই আগামী শুক্রবার কামালের বিবিধে পাবেন, অর্থাৎ 11, 10, 24 তারিখে প্রখ্যাত ঔপন্যাসিক সমরেশ মজুমদারের স্বপ্নেই এমন হয়
উপন্যাসটি আমি শুরু করব। কাজেই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল, স্বপ্নেই এমন হয় জন্য অপেক্ষা করুন। কামালের বিবিধ বাছাইকৃত এই বাংলা গল্পের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন এবং আমার সাথে এতক্ষণ রইলেন সে কারণে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।